আসসালামু আলাইকুম। আমি নাইমুর মোর্শেদ নীরব, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। এবং আজকে আমরা আলোচনা করব সিআরপিসির আপিল সম্পর্কে। আমরা পূর্বেও সিআরপিসির বহু টপিক সম্পর্কে আলোচনা করেছি, যা আমাদের চ্যানেলে যথাযথভাবে দেওয়া আছে, এবং বাদবাকি আরও অন্যান্য বিষয়পত্রগুলো অনেক আলোচনা করা আছে। এবং আজকে আমরা আলোচনা করব সিআরপিসির আপিল সম্পর্কে, এবং গতানুগতিকভাবে আমরা পরবর্তীতে বাকি বিষয়গুলো আমরা কভার করার ট্রাই করব। তো আজকে আমরা যেহেতু আপিল সম্পর্কে আলোচনা করব, তো শুরুতে আমাদের জানতে হবে যে সিআরপিসির আপিলটা অ্যাকচুয়ালি কী, তো আর এটা কোন কোন সেকশনে বলা আছে এবং সেকশনগুলো কী বলা আছে, এবং সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপিলটা হচ্ছে অ্যাকচুয়ালি নিম্ন আদালতের আদেশ দ্বারা আইনগত বা ঘটনাগত কোনো বিষয় কেউ যদি সংক্ষুব্ধ হয়, মানে হচ্ছে নিম্ন আদালত কোনো একটা রায় দিল, সেখানে সে যার বিপক্ষে রায় দিল সেই পক্ষ সংক্ষুব্ধ হলো, এবং সে সংক্ষুব্ধ হওয়ার পরে সে তার ঊর্ধ্বতন যেই আপিল আদালত রয়েছে সে কোথায় কে কোন আপিল আদালতে আবেদন করতে পারে সেগুলো আমরা আলোচনা করব সেকশন ওয়াইজ। এবং সেই এক্স্যাক্ট আপিল আদালতে সেই সংক্ষুব্ধ ব্যক্তি ঊর্ধ্বতন যে উপরস্থ কোর্ট রয়েছে সেখানে মামলাটি প্রসেসিং আকারে প্রসেসিং আকারে বা পিটিশন হিসেবে দাখিল করাটাই হচ্ছে আপিল। সেখানে হচ্ছে সে তার নিজস্ব, সেক্ষেত্রে সংক্ষুব্ধ হয়েছে, সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার নিজস্ব রেমেডি বা নিজস্ব প্রতিকারটি পাওয়ার জন্য বা নিজস্ব পক্ষের রায় পাওয়ার জন্য সে সেখানে আপিল আদালতে পুনরায় আবেদন করা হয়। এটিও একটি মামলার কন্টিনিউইং প্রসেস, মামলার চলমান প্রসেস হিসেবে এটি থাকে। তো এই আপিলটি অ্যাটলিস্ট আইনের একটি বিধান, এটি কোনো অধিকার নয়, কেউ এটিকে তার নিজস্ব অধিকার হিসেবে দাখিল করতে পারবে না। এখানে হচ্ছে বিষয়টি যে যেগুলোর ক্ষেত্রে সিআরপিসিতে যেসব বিষয়গুলোর ক্ষেত্রে আপিল করার মতো বিধান রাখা হয়েছে, শুধুমাত্র সেই বিষয়গুলোর ক্ষেত্রেই আপিল করা যাবে, আদারওয়াইজ অন্য কোনো বিষয়াবলীর উপরে আপিল করা যাবে না, এবং এটিকে কোনো ধরনের অধিকার হিসেবে সেই সংক্ষুব্ধ ব্যক্তি দাবি করতে পারবে না যে আপিলটার একটি অধিকার, সে আপিল করবে, এই ধরনের কোনো অধিকার সেই অধিকার হিসেবে দাবি করতে পারবে না। একমাত্র আইনে যেসব বিষয়বলীর বিরুদ্ধে আপিলের জন্য বলা আছে যে এই সব বিষয়গুলির ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবে, একমাত্র সেই বিষয়গুলির ক্ষেত্রেই আপিল চলবে, এবং সেখানে সেই বিষয়ের ক্ষেত্রে সে আপিল করবে। তো এখন আমাদের যে বিষয়গুলো আমরা সেকশন ওয়াইজ আলোচনা করব সেগুলো হচ্ছে যে আপিলটি কখন চলবে, কোন কোন ক্ষেত্রগুলো আপিল চলবে। তো আমাদের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলবে, যেই বিষয়গুলোর সম্পর্কে বলা আছে সেকশন 407, 408 এবং 410-এ, যে দণ্ডাদেশ দেওয়া হয়, নিম্ন আদালত যখন দণ্ডাদেশ দেয়, সেই দণ্ডাদেশের বিরুদ্ধে কোথায় কখন কোন আদালত থেকে কোন আদালতে আপিলগুলো যায়। তো 407-এ, সেকশন 407-এ বলা আছে যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যদি কোনো দণ্ড দিয়ে থাকেন, তাদের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এবং 408-এ বলা আছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জয়েন্ট সেশন জাজ, এনারা যদি কোনো ধরনের দণ্ডাদেশ দিয়ে থাকে, সেক্ষেত্রে সেই আপিলটি করতে হবে সেশন জাজের ক্ষেত্রে বা মেট্রোপলিটন সেশন জাজের ক্ষেত্রে। যদি সেটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিয়ে থাকে, সেক্ষেত্রে সেটি মেট্রোপলিটন সেশন জাজের কাছে যাবে, এবং যদি সেটি জয়েন্ট সেশন জাজ রায় দিয়ে থাকে, সেক্ষেত্রে সেটি সেশন জাজের কাছে যাবে, এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিলে সেখানে অবশ্যই সেশন জাজের কাছেই যাবে। তো এরপরে যেটি বিষয় হচ্ছে, এখানে আরেকটি 408-এ আরও কিছু বিষয় বলা আছে, সেটি হচ্ছে যে জয়েন্ট সেশন জাজ যদি একটি রায় দিয়ে থাকে, সেই রায়টি যদি শাস্তি 5 বছর প্লাস হয়, বা 124-এর পেনাল কোডের 124-এর অনুযায়ী সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতার বিষয়ক রায় হয়ে থাকে, সেক্ষেত্রে আপিলগুলো এই ধারা অনুযায়ী তখন সেশন জাজের কাছে যাবে না, এই ধারা অনুযায়ী এটি হাইকোর্ট ডিভিশনের কাছে যাবে। এবং এটি আরও বলা আছে যে যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিষয়াবলী আসে, তারা যদি কোনো রায় দিয়ে থাকে, সেক্ষেত্রে সেই আপিলটি করতে হবে সেশন জাজের কাছে তারা আপিলটি করবে। এরপরে দণ্ডাদেশের বিরুদ্ধে যেটি লাস্ট বলা আছে সেকশন, সেটা হচ্ছে যে ধারা 410, সেখানে বলা আছে যে সেশন জাজ বা অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ যারা আছে, তারা যদি কোনো রায় দিয়ে থাকে, সেক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে আপিলটি চলবে হাইকোর্ট ডিভিশনের কাছে। তো এরপরে আমরা যে বিষয়টির দিকে চলে যাব, সেটি হচ্ছে, এখন আমরা আলোচনা করলাম দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে খালাসের বিরুদ্ধে যদি দেওয়া হয়, যখন কোনো আদালত একটি খালাসের রায় দেয়, সেই খালাসের আদেশের বিরুদ্ধে কী আপিল আদালতের কী ক্ষমতা আছে বা কোথায় এটি বলা আছে, সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে যে ধারা 417-তে এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে বলা আছে। তো ধারা 417-এ বলা আছে যে জিআর মামলার ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর আপিল করবে, এবং তার সরকারের নির্দেশ নিতে হবে, সরকারের নির্দেশ নেওয়া মোতাবেক পাবলিক প্রসিকিউটর সেই আপিলটি করবে। সেই আপিলটি হতে পারে মূল মামলায় দেয়া খালাস বা আপিল আদালতে দেয়া খালাস, সেই খালাসের বিরুদ্ধে
পাবলিক প্রসিকিউটর সেখানে আপিল করতে পারবে। এবং 417(2) যেটা বলা আছে এটি হচ্ছে সিআর মামলার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এখানে নালিশকারী আপিল করবে, এটি ব্যক্তিগতভাবে আপিল করা হয় এবং এখানে অবশ্যই আইনগত ত্রুটি থাকতে হবে এবং ন্যায় বিচার ব্যাহত হয় এটা প্রমাণ করতে হবে এবং তার পাশাপাশি এটি একটি মূল মামলা হতে হবে। সেক্ষেত্রে 417(2) মোতাবেক নালিশকারী আপিলে খালাস আদেশের বিরুদ্ধে আপিলটি করতে পারবে এবং সেটি যদি সেশন জাজ যদি আপিল মানে রায় দিয়ে থাকে সেক্ষেত্রে আপিলের জন্য চলে যাবে হাইকোর্ট ডিভিশনের কাছে এবং যে কোনো ধরনের ম্যাজিস্ট্রেট যদি রায় দিয়ে থাকে খালাস আদেশ সেক্ষেত্রে এটি চলে যাবে সেশন জাজের কাছে আপিলের জন্য। তো এখানে যদি সংবাদদাতা যে থাকে বা কমপ্লেনেন্ট যে থাকে সে হচ্ছে সংবাদদাতা যদি খালাসের বিরুদ্ধে আপিল করতে চায়, সে সংবাদদাতা খালাসের বিরুদ্ধে আপিল করতে পারবে না, এখানে তাকে রিভিশন করতে হবে এবং এই উপরোক্ত যেই আপিলের বিষয় আমরা বললাম সে আপিলের বিষয়ে আবেদন করার পরে সেই আপিলের আবেদনটি যদি প্রত্যাখ্যান করা হয় সেক্ষেত্রে তারা রিভিশন করতে পারবে। তো এই ছিল খালাসের বিরুদ্ধে 417 এবং 417 আলাপ আলোচনা। তো এখন আমরা জানবো 417(1) বললাম এবং 417(2) বললাম, যেটা 417(1) জিআর মামলার কথা বলা এবং 417(1) নালিশকারী সিআর মামলার কথা বলা আছে। তো আমরা এই দুটোর পার্থক্যটা দেখব যে কী এদের মধ্যে কী পার্থক্য আছে 417(1) এবং 417(2) মধ্যে। তো 417(1) যেটা বলা আছে সেখানে আপিলকারী হচ্ছে পাবলিক প্রসিকিউটর যেহেতু জিআর মামলা, এবং 417(2) সেখানে আপিলকারী হচ্ছে নালিশকারী যে ব্যক্তি থাকে সে হচ্ছে আপিলকারী। এবং দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে যে এখানে 417(1) ক্ষেত্রে মামলাটি মূল মামলা হতে পারে বা আপিল মামলা হতে পারে, কিন্তু 417(2) ক্ষেত্রে অবশ্যই সেটি মূল মামলা হতে হবে খালাসের ক্ষেত্রে। এবং 417(1) ক্ষেত্রে সেখানে দ্বিতীয় আপিলের সুযোগ আছে, সেখানে যদি সেশন জাজ একটি রায় দিয়ে থাকে সেখান থেকে হাইকোর্ট ডিভিশনে লিভ টু আপিল করা হলে সেখানে সেই দ্বিতীয় আপিলটি গ্রহণ করতে পারে, কিন্তু 417(2) ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগ সেখানে নেই। এবং 417(1) সেখানে সরকারের পক্ষে মামলাটি লড়া হয়, কিন্তু 417(2) ক্ষেত্রে সেটি ব্যক্তিগতভাবে আপিলটি করা হয়। এবং 5 নম্বরে যেই লাস্ট যে তাদের একটি পার্থক্য করা যায় সেটি হচ্ছে যে 417 কারণের ক্ষেত্রে সেটি আইনগত বা ঘটনাগত কারণ হতে পারে, কিন্তু 417(2) ক্ষেত্রে সেটি অবশ্যই আইনগত কারণের উল্লেখ করে সেখানে হতে হবে, কোনো ঘটনাগত বিষয় নিয়ে সেই নালিশকারী সেখানে আপিল করতে পারবে না। এবং 417(1) আরও একটি বিষয় আছে যে সেখানে ন্যায় বিচার ব্যাহত হয়েছে এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, সেখানে দেখাতে হবে যে সেখানে আদৌ কোনো ত্রুটি আছে কিনা, শুধু ত্রুটিটা যদি সেখানে দেখাতে পারে তাহলে সেখানে তারা আপিল করতে পারে 417(1) অনুযায়ী। কিন্তু 417(2) ক্ষেত্রে অবশ্যই সেখানে দেখাতে হবে যে ন্যায় বিচারটি ব্যাহত হয়েছে এবং সেখানে আইনগত ত্রুটি হয়েছে, তাহলেই সেখানে আপিলটি গ্রহণযোগ্য হবে। তো এই ছিল খালাসের বিরুদ্ধে আপিল সম্পর্কে বিষয় বলি। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যে আপিলের ক্ষেত্রে আমরা কি বিষয় আছে সেই বিষয়গুলো দেখব। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের কথা বলা আছে ধারা 417(a)তে, এবং ধারা 417(1) বলা আছে যে সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর এই অনেকটা খালাসের মতোই যে জিআর মামলার ক্ষেত্রে সরকার পক্ষের পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর আপিলের একটি নির্দেশ নেবে সরকারের নির্দেশ মতো, সেই আপিলের নির্দেশ নিয়ে সে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারে। এবং 417(2) বলা আছে সিআর মামলার ক্ষেত্রে এখানে নালিশকারী আপিল করতে পারে, কিন্তু এখানে অবশ্যই একটি সিআর কেস হতে হবে এবং সেটা 60 দিনের মধ্যে হতে হবে, 60 ডেজের মধ্যে সেটি হতে হবে এবং সংশ্লিষ্ট আপিলগুলো করা হবে। আমরা এইমাত্র যে আপিল আদালতের কথা বললাম যে সংশ্লিষ্ট আপিল আদালতের মামলা করবে, সংশ্লিষ্ট আপিল আদালত কোনগুলো আমরা এইমাত্র যে বিষয়গুলো আলোচনা করলাম ধারা 407 থেকে 410 পর্যন্ত, সেই সংশ্লিষ্ট আপিল আদালতে এই 417(2) মোতাবেক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। এবং 417(a)তে পাবলিক প্রসিকিউটর যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে পিপি, সেটি হচ্ছে অবশ্যই হাইকোর্ট ডিভিশনে করতে হবে। তো এরপর আমরা জানবো যে কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে আপিল করা যায়। তো 405-এ বলা আছে যে ধারা 89 সিআরপিসি ধারা 89 যে বলা আছে ক্রোক আদেশের কথা, সেই ক্রোক আদেশ মুক্তির ক্ষেত্রে যদি আবেদন করা হয়, যে ক্রোক আদেশটা মুক্তির জন্য যে ক্রোক করা হয়েছে সেটি থেকে মুক্তির জন্য যদি আবেদন করা হয়, সেটি যদি প্রত্যাখ্যান করা হয় সেই ক্ষেত্রে আপিল করা যাবে 405 ধারা মোতাবেক। এবং 406 ধারায় বলা হয়েছে যে ধারা 118-তে সিআরপিসি ধারা 118-তে যেই মুসলেকা দেওয়ার কথা বলা হয়েছে সেই মুসলেকার আদেশের বিরুদ্ধে তারা চাইলে 406 ধারা মোতাবেক আপিল করতে পারে। এবং 406-এতে বলা আছে যে
ধারা 122-এ যেই জামানত গ্রহণের কথা বলা হয়েছে, সেই জামানত গ্রহণে যদি কেউ অস্বীকার করে বা নাকচের আদেশ দেয়, সেক্ষেত্রে এখানে আপিল করা যাবে 406-এর এ মোতাবেক। এরপরে যেটি বলতে পারি আমরা, সেটা হচ্ছে জাল দলিল বা সেটা দেওয়ানি আদালত হতে পারে, ফৌজদারি হতে পারে, রাজস্ব আদালত হতে পারে। সেখানে জাল দলিলের ক্ষেত্রে আদালত বাদী হয়ে মামলা করে। যদি সেই আদালত বাদী হিসেবে মামলা না করে, তাহলে সেখানে সিআরপিসি 476-476-এর এ মোতাবেক সেখানে তারা আদালতকে বাদী হওয়ার জন্য আবেদন করতে পারে, এবং সেই আবেদনটা যদি নামঞ্জুর করা হয় তাহলে 476-এর বি মোতাবেক সেখানে আপিল করতে পারবে বাদী হওয়ার জন্য। এবং 486-তে এরপরে যে বিষয়টি বলা আছে সেটি হচ্ছে যে 486-তে 3টি সিআরপিসি সেকশনের কথা বলা আছে। সেটি হচ্ছে 480 মোতাবেক যদি আদালত অবমাননা করা হয়, সেক্ষেত্রে 200 টাকা পর্যন্ত জরিমানা হয়ে থাকে। আবার 485 মোতাবেক যদি জবাব বা দলিল দাখিলে যদি অস্বীকার করে, সেক্ষেত্রে 7 দিন পর্যন্ত কারাবাস হতে পারে। এবং 485-এর এ মোতাবেক যদি সাক্ষী হাজির না হলে সেক্ষেত্রে 200 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই যে 3টি বিষয় আছে, 480-র আদালত অবমাননা, 485 জবাব দাখিল অস্বীকার, তারপর 485-এর এতে সাক্ষীর হাজির না হলে, এই যে 3টি সেকশন বললাম, 486 মোতাবেক এই 3টি সেকশনের বিরুদ্ধে চাইলে আপিল করতে পারবে সংশ্লিষ্ট আদালতে। তো এরপরে এই ছিল আমাদের কোন কোন বিষয়ে আমরা আপিল করতে পারি বা কোন কোন বিষয়ে আপিল চলে সেই বিষয়ক আলোচনা। এবং এবার আমরা জানবো যে কোন বিষয়গুলোর ক্ষেত্রে আপিল চলে না। তো এটা আলোচনা করা আছে 412, 13 এবং 414-তে। তো 412-তে যেটা বলা আছে সেটা হচ্ছে যে প্লি অফ কনভিকশন, মানে হচ্ছে দোষ স্বীকার যদি করা নেয়, যে অভিযুক্ত ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে যদি দোষ স্বীকার করে নেয়, এর উপর ভিত্তি করে চাইলে সেশন জাজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যে থাকে তারা দণ্ড প্রদান করতে পারে। এবং দণ্ড প্রদান করলে সেক্ষেত্রে সেটা বৈধ হবে। কিন্তু সেখানে যদি দুইটি বিষয় থাকে, সেটা হচ্ছে ব্যাপ্তি বা বৈধতার বিষয়। এই বিষয়টি ব্যাপ্তি বা বৈধতা নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন উত্থাপন হয়, সেক্ষেত্রে এটির বিষয়ে আপিল করা যাবে। আদারওয়াইজ এই দোষ স্বীকার করে নিলে সেটির এগেনস্টে আর আপিল করা যাবে না। কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, ডেথ পেনাল্টির ক্ষেত্রে এই 412 ধারাটি প্রযোজ্য নয়। এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে 413 ধারা। সেখানে বলা আছে তুচ্ছ মামলার কথা। তুচ্ছ মামলা যদি হয়, সেক্ষেত্রেও আমরা আপিল করতে পারবো না। তো তুচ্ছ মামলা কোনগুলো? তুচ্ছ মামলা হচ্ছে সেশন জাজ যদি 1 মাসের জন্য কোনো কারাদণ্ড দেয়, বা সেশন জাজ, সিজেএম বা সিএমএম যারা আছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা আছে, তারা যদি 50 টাকার নিচে কোনো জরিমানা দিয়ে থাকে, সেগুলো হচ্ছে তুচ্ছ মামলা, এবং এই মামলাগুলোর ক্ষেত্রে আপিল চলে না। এরপর লাস্ট যে বিষয়টি আপিল চলে না সেটি হচ্ছে যে ধারা 414। সেখানে সংক্ষিপ্ত বিচারের যেটা কথা বলা আছে, সংক্ষিপ্ত বিচার নিয়ে আমরা পূর্বেই আমাদের সেকশনে আমাদের ভিডিওতে আলোচনা করেছি, চ্যানেল আছে। সেখানে 250 ধারা সম্পর্কে আমরা বলেছি, 250 ধারা সম্পর্কে আপনার চ্যানেলে যে দেখে আসতে পারেন। আমরা সামারি ট্রায়াল সম্পর্কে একটি বিস্তারিত ভিডিওই বানিয়েছি। তো সেখানে সেই সংক্ষিপ্ত বিচারে যেখানে হচ্ছে 200 টাকার কম জরিমানা দিয়ে থাকে, বা হচ্ছে আমরা 250 ধারা 3 উপধারা যেটা আছে, আমরা সামারি ট্রায়াল ভিডিওতে আলোচনা করেছি। সেখানে যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে, তারা যে 100 টাকার নিচে ক্ষতিপূরণ দেয়, এসব ক্ষেত্রেও আমরা আপিল করতে পারবো না, এসব ক্ষেত্রে আপিল চলে না। তো এই ছিল আমাদের যে বিষয়গুলো আপিল চলে না সেই বিষয় সম্পর্কে আলোচনা। এরপর আমরা জানবো আপিল আদালতের ক্ষমতাটি সম্পর্কে। তো আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা আছে সিআরপিসি এর ধারা 423 এবং তার পাশাপাশি ধারা 26 থেকে ধারা 428 পর্যন্ত। তো ধারা 423-এ যেটা বলা আছে যে আপিল আদালত চাইলে আপিল যে নিম্ন আদালত থেকে রায় হয়ে যে আপিলটি এসেছে তার কাছে, সেই আপিলটি খারিজ করে দিতে পারে। এবং যদি সেখানে নিম্ন আদালতে খালাসের আদেশ থাকে, সেই খালাসের আদেশের ক্ষেত্রে তারা চাইলে সেই খালাস আদেশটি বাতিল করতে পারে, খালাস আদেশটি পরিবর্তন করতে পারে, অধিকতর তদন্তের জন্য আদেশ দিতে পারে, বা পুনরায় বিচারের নির্দেশ দিতে পারে, বা খালাস আদেশের বিপরীতে তারা চাইলে সাজা প্রদান করে দিতে পারে। তারপরে যদি দণ্ডাদেশের বিরুদ্ধে আবেদন থাকে আপিলে, সেক্ষেত্রে চাইলে শাস্তি বাতিল করে খালাস অব্যাহতি দিতে পারে, পুনরায় বিচারের নির্দেশ দিতে পারে, বা চাইলে শাস্তি বহালও রাখতে পারে, শাস্তি পরিবর্তনও করতে পারে, বা শাস্তির প্রকৃতিও পরিবর্তন করে দিতে পারে চাইলে। এরপরে যদি অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলটি হয়, সেক্ষেত্রেও এই সেম মতোই দণ্ডাদেশের বিরুদ্ধের মতোই শাস্তি বাতিল করে দিতে পারে, শাস্তি বাতিল করে সেখানে খালাস বা অব্যাহতি দিতে পারে, বা পুনরায় বিচারের নির্দেশ দিতে পারে, বা শাস্তি বহাল রাখতে পারে, শাস্তি পরিবর্তন করতে পারে, শাস্তি প্রকৃতি পরিবর্তন করতে পারে। এর পাশাপাশি যে আদেশটি আছে সেই আদেশটি পরিবর্তন করতে পারে, সেই আদেশটি বাতিল করে দিতে পারে, বা সেটিকে সংশোধনও করতে পারে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে।
এরপরে আমরা আমাদের যে বিষয় আছে যে 426 থেকে আপিলের ডিভিশনের যে আপিল ক্ষমতা আছে সেই সম্পর্কিত আলোচনা করা হয়েছে। 426 মোতাবেক হচ্ছে সেই দণ্ডটি প্রদান করা হয়েছে এবং সেই দণ্ডের প্রেক্ষিতে তার কাছে যে আপিলটি এসেছে সে দণ্ড স্থগিত রেখে জামিন দিতে পারে। এবং এই 426-এর 2-এর কতে বলা হয়েছে যে যদি কারাবাস দেয়া হয় এবং কারাবাসটি যদি 1 বছরের কম হয় তাহলে এই ক্ষেত্রে আপিল করার শর্তে সে চাইলে আবেদন করতে পারে যে সেই আপিল করার শর্তে তাকে সেই সময়টুকু জামিন দেওয়া হোক এবং আপিল দায়ের পর্যন্ত তার জামিন মঞ্জুর এখানে সে করতে পারে। এরপরে 426-এর 2-এর খতে আবার বলা আছে যে হাইকোর্ট ডিভিশন যদি কোনো ধরনের দণ্ডাদেশ দিয়ে থাকে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপিল করতে চায় আপিলের ডিভিশনের লিভ টু অ্যাপিল দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেই লিভ টু অ্যাপিল বা আপিলের আদেশটি লাভ করার জন্য দণ্ডটি স্থগিত রেখে এখানেও সে জামিন মঞ্জুর করতে পারে। এরপরে যে বিষয়টি আছে তারপর আপিল আদালতের পরবর্তী ক্ষমতা সেটি বলা আছে 427-এ। সেখানে হচ্ছে সে 417 এবং 417-র যে আমরা খালাস আদেশ অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যে আপিলের বিষয়পত্র দেখলাম সেগুলোর ক্ষেত্রে সেই পক্ষদের বিরুদ্ধে চাইলে গ্রেপ্তারি পরোয়ানা আবারও জারি করতে পারে, এটি আপিল আদালতের ক্ষমতা আছে। এরপরে 428-এ যেটা বলা আছে যে সেটি হচ্ছে অতিরিক্ত সাক্ষ্য যদি গ্রহণ করতে চায় তাহলে আপিল আদালত করতে পারে অ্যাপিলের ডিভিশন, এবং তার পাশাপাশি মূল আদালতকেও বলতে পারে যে আপনারা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ করেন, সেই অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশও তারা দিতে পারে। তো এটা ছিল আপিল আদালতের ক্ষমতা। এরপরে আপিল বিষয়ক আমরা সর্বশেষ যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অ্যাবেটমেন্ট অফ আপিল, মানে কোন ক্ষেত্রে আপিলটি বাতিল হয় বা বন্ধ হয় বলতে পারেন। তো সেটা আলোচনা করা হয়েছে আপিল পণ্ডের বিষয়টি, সেটা হচ্ছে ধারা 431-এ। এখানে হচ্ছে যদি আসামি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে ধারাটি অ্যাবেট হয়ে যাবে বা মানে আপিলটি বাতিল করা যেতে পারে, কিন্তু সেখানে আসামি মৃত্যুবরণ হতে হবে। সেখানে কোন সেকশনের ক্ষেত্রে কে মৃত্যুবরণ করবে সেটি আপনাদের জানতে হবে। সেটি হচ্ছে যে ধারা 407, 408, 410 যে আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই আপিলকারীর মৃত্যু হতে হবে, এবং ধারা 417 এবং ধারা 417-এর এ সম্পর্কে যে বিষয়গুলোকে আমরা আলোচনা করলাম খালাস এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিষয়গুলো, সেক্ষেত্রে আসামিকে মৃত্যুবরণ করতে হবে। যদি এই ব্যক্তিগণ যদি মৃত্যুবরণ করে তাহলে সেই আপিলটি বাতিল হবে। কিন্তু সেখানে যদি আপিলের রায়ের প্রেক্ষিতে যদি সেখানে আপিলের ডিসিশনের প্রেক্ষিতে যদি সেখানে দণ্ডাদেশের পাশাপাশি জরিমানাও প্রয়োগ করা হয়ে থাকে, সেখানে যেহেতু সে মৃত্যুবরণ করেছে সেহেতু তাকে দণ্ডাদেশ দেওয়া মানে এখতিয়ার নেই বা সেই দণ্ডাদেশ তারা দিতে পারবে না। যেহেতু তার পাশাপাশি যদি জরিমানার নির্দেশনা দেওয়া থাকে সেক্ষেত্রে সেই জরিমানার বিষয়টি বাতিল হবে না, তখন সেটি তার দায়টি পড়বে তার সম্পত্তির উপর। তার যে সম্পত্তি রয়েছে তার সেই সম্পত্তি থেকে সেই জরিমানাটি প্রয়োগ করে নেওয়া হবে বা জরিমানাটি আদায় করে নেওয়া হবে। তো এই ছিল আমাদের আপিল সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের কোনো আমার কথা বোঝানো সম্পর্কে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আপনারা সেই ফিডব্যাক কনস্ট্রাকটিভ ওয়েতে যারা আপনারা ফিডব্যাক দিয়ে থাকবেন আশা করি। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।